করব যে সমস্ত ইকুইপমেন্ট। তো আমরা যদি আজকের কন্টেন্ট একটু দেখি আমাদের 23তম দিনের ক্লাসে, প্রথমে আমরা ফায়ার অ্যালার্ম সিস্টেম সম্পর্কে জানবো, এটা টাইপ সম্পর্কে জানবো, দেন ফায়ার অ্যালার্ম সিস্টেমের যে ইকুইপমেন্ট গুলো আছে সেগুলো সম্পর্কে জানবো, এবং ফায়ার অ্যালার্ম যে ডিটেক্টর গুলো থাকে ফায়ার অ্যালার্ম সিস্টেমে, স্মোক এবং হিট ডিটেক্টর গুলো যেগুলো থাকে, সেন্সর টাইপের যে ইকুইপমেন্ট, সেগুলোর ডিস্টেন্স সাধারণত কিভাবে, কত দূর ডিস্টেন্স আমাদের ইনস্টল করতে হয় সেগুলো সম্পর্কে জানার পর হচ্ছে আমরা ফায়ার অ্যালার্ম সিস্টেম ডিজাইন স্টার্ট করব অটোক্যাড সফটওয়্যারে। দেন এখানে আমরা ফায়ার অ্যালার্ম সিস্টেমে কি কি ডিভাইস গুলো থাকে সেগুলো দেখতে পাচ্ছি। সাপোজ কিছু ইনপুট ডিভাইস থাকে, কিছু আউটপুট ডিভাইস এবং একটি কন্ট্রোল মডিউল। অর্থাৎ নর্মাল যে একটি কম্পিউটারের যে আর্কিটেকচার থাকে, যেমন কিছু ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, একটি কন্ট্রোল সিস্টেম বা সেন্ট্রাল একটি প্রসেসিং ইউনিট, ঠিক তেমনি কিছু ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস এবং একটি কন্ট্রোল মডিউল থাকে। এটা আমরা দেখেই হয়তো বুঝতে পারছি যে কন্ট্রোল মডিউল কোনটা। পাশে আমাদের যেই ছবিটা দেওয়া আছে, এবং ফায়ার অ্যালার্ম সিস্টেমের যে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল মডিউল আর কন্ট্রোল প্যানেলের মধ্যে আসলে ডিফারেন্স কি সেটা সামনের স্লাইডগুলোতে আলোচনা করা হবে। দেন কিছু ওয়্যার কি টাইপের কেবল ইউজ করা হয় এই ফায়ার অ্যালার্ম সিস্টেমে সেটাও আমরা জানার ট্রাই করব। তো প্রথমে ইনপুট সেন্সর গুলো যদি একটু দেখার ট্রাই করি, প্রথম হচ্ছে স্মোক ডিটেক্টর বা স্মোক সেন্সর বলা যায় এটাকে। এগুলো অনেক বেশি পরিমাণ ইউজ হয়ে থাকে, বাট এগুলো সাধারণত আমরা সেই প্লেস গুলোতে ইউজ করি যেখানে ফায়ার খুব স্লোলি ইনক্রিজ হতে থাকে। সাপোজ সেটা হতে পারে কোনো উড ফ্যাক্টরি বা উড বা পেপার স্টোর, যেখানে এই অবজেক্ট গুলো স্টোর করা থাকে। তো সেখানে হচ্ছে আমরা এই স্মোক ডিটেক্টর গুলো ইউজ করবো, বাট এগুলো সাধারণত ওই সমস্ত এরিয়াতে ইউজ করা হয় না যেখানে প্রচুর আমাদের স্মোক থাকতে পারে এবং ডাস্ট থাকতে পারে। সাপোজ কিচেন রুমে কিন্তু নর্মালি স্মোক ক্রিয়েট হতে পারে। এছাড়া জেনারেটর থেকে আমার কিছু স্মোক ক্রিয়েট হতে পারে। তো যেখানে নর্মালি স্মোক ক্রিয়েট হয় সেখানে তো আমাদের স্মোক ডিটেক্টর ইউজ করাটা বোকামি। তো সেক্ষেত্রে যে সমস্ত এরিয়াতে আমাদের স্মোক অথবা ডাস্ট এক্সিস্ট করে সেখানে আমরা স্মোক ডিটেক্টর গুলো ইউজ করবো না। তো সেখানে আসলে কি ইউজ করতে হবে, সেখানে আমরা হিট ডিটেক্টর যে ইকুইপমেন্ট গুলো থাকে অথবা হিট ডিটেক্টর বা হিট সেন্সর যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করব। এবং এগুলো সাধারণত ইউজ করা হয় ওই সমস্ত প্লেসে যেখানে আমাদের স্মোক, ডাস্ট এবং ভ্যাপর বা বাষ্পগুলো জাস্ট নর্মালি এক্সিস্ট করে। সাপোজ কিচেন রুম, জেনারেটর রুম, এছাড়া বয়লার রুম, যেখানে বয়লার থাকে এখান থেকে তো অবশ্যই আমাদের স্টিম, ভ্যাপর বা ডাস্ট, স্মোক এগুলো জেনারেট হয়ে থাকে। তো সেখানে আমরা হিট ডিটেক্টর সেন্সরটি ইউজ করব। এবং সাধারণত কিচেন রুম বা জেনারেটর এই সমস্ত রুমগুলোতে টেম্পারেচার যদি নর্মালি একটু বেশি থাকে, টেম্পারেচার বা হিট সেন্সর ইউজ করার ক্ষেত্রে হিট সেন্সর দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে আমাদের ফিক্সড হিট ডিটেক্টর, অর্থাৎ আমাদের এই সেন্সরটিতে জাস্ট আমরা একটা ফিক্সড অ্যামাউন্ট অফ হিট সেট করে রাখবো। অর্থাৎ আমরা যদি ধরে নিই যে 60 ডিগ্রি এখানে যদি সেট করে রাখি, তাহলে কোন রুমের টেম্পারেচারটা যদি আমাদের 60 ডিগ্রি থেকে ইনক্রিজ হয়ে থাকে, 60 ডিগ্রি থেকে বেশি হয়ে যায়, তখন হচ্ছে আমাদের এই সেন্সরটা সে হিট ডিটেক্ট করে সিগন্যাল পাঠিয়ে দিবে কন্ট্রোল প্যানেলে। তো এটা এক ধরনের সিস্টেম যে একটা ফিক্সড টেম্পারেচার বা একটা ফিক্সড ডিগ্রি অফ টেম্পারেচার আমরা সেট করে রাখবো। সেটার থেকে যদি টেম্পারেচার তার থেকে যদি ইনক্রিজ হয়ে থাকে তো সেটাকে যদি পাস করে তাহলে আমাদের হিটটা ডিটেক্ট করবে। অথবা আমরা রেট অফ রাইজ অফ হিট ডিটেক্টর ইউজ করতে পারি, মানে যেই হিট ডিটেক্টরটা জাস্ট হিট ডিটেক্ট করবে কত দ্রুত টেম্পারেচারটা ইনক্রিজ হচ্ছে, রেট অফ রাইজ অফ হিট। অর্থাৎ সাপোজ যদি আমরা রান্নাঘরে যদি কেউ বা কিচেন রুমে যদি কেউ রান্না স্টার্ট করে, তাহলে নর্মাল অবস্থায় যে টেম্পারেচার রান্না স্টার্ট করার সময় সেই কিচেন রুমে কিন্তু টেম্পারেচার নর্মালি বেড়ে যেতেই পারে সামান্য কিছু, বাট এটা ইনক্রিজ হতে কিন্তু সময় লাগে। বাট এখানে হচ্ছে আমরা এই হিট রেট অফ রাইজ হিট ডিটেক্টর যেটা আছে সেটা হচ্ছে টেম্পারেচার যে ইনক্রিজ হচ্ছে সেটা কত সময়ের মধ্যে কতটা দ্রুত ইনক্রিজ হচ্ছে সেটা ডিটেক্ট করবে। যদি অস্বাভাবিক অল্প সময়ের মধ্যে টেম্পারেচার অনেক বেশি বেড়ে যায়, তখন জাস্ট সে ট্র্যাক করতে পারবে যেখানে অস্বাভাবিক কিছু ঘটছে, তখন সে একটা সিগন্যাল কন্ট্রোল প্যানেলে পাঠিয়ে দিবে। অর্থাৎ এটাকে যদি আমরা টেম্পারেচারকে যদি টাইম দিয়ে ডিভাইড করি, অর্থাৎ কত সময়ের মধ্যে, সাপোজ 1 মিনিটের মধ্যে যদি টেম্পারেচার আমার 5 ডিগ্রি বেড়ে যায়, এটা ফিক্স করা থাকে যে আমাদের সাপোজ 1 মিনিটের মধ্যে যদি টেম্পারেচার আমার 15 ডিগ্রি বেড়ে যায়, তখন হচ্ছে আমাদের হিট ডিটেক্টর এটা সেন্সর
কন্ট্রোল প্যানেলে যা সিগন্যাল পাঠাবে। আরেক টাইপের সেন্সর আছে বা ডিটেক্টর আছে, সেটা হচ্ছে মাল্টি ডিটেক্টর, যেখানে আমাদের দুই টাইপের ফিচারই থাকে। সেটা হচ্ছে স্মোক এবং হিট, দুই টাইপের ম্যাটেরিয়ালি বা দুই টাইপের প্রপার্টি তারা ডিটেক্ট করতে পারে। তো সেক্ষেত্রে মাল্টি ডিটেক্টর আর টাইপের সেন্সর আছে। দেন আরেক টাইপের সেন্সর আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডার্ক ডিটেক্টর। অর্থাৎ আমরা যদি কিছু স্ক্রিনে ছবি দেখা ট্রাই করি, এইচভিএসি সিস্টেম বা এয়ার কন্ডিশনিং সিস্টেমে সাধারণত জাস্ট এয়ার গুলো বা শীততাপ নিয়ন্ত্রিত সিস্টেমে জাস্ট এয়ার গুলো আমাদের ডাক বা এক টাইপের মোটা পাইপের মধ্যে দিয়ে কিন্তু এই এয়ার গুলো সাপ্লাই হয়ে থাকে। এটা নর্মাল বাসা বাড়িতে আমরা যে স্প্লিট টাইপ কিছু এয়ার কন্ডিশন ইউজ করি সেখানে এগুলো থাকে না, বাট হাই রাইজ বিল্ডিং গুলোতে যেখানে বড় এইচভিএসি সিস্টেম ইনস্টল করা হয় সেখানে কিন্তু এই ডাক সিস্টেম গুলো থাকে। তো এই ডাকের ভেতর দিয়ে যদি কখনো জাস্ট ফায়ার ট্র্যাক করা যায়, এখানে যদি ডাকের ভেতরে যদি কখনো স্মোক ক্রিয়েট হয় বা টেম্পারেচার যদি ইনক্রিজ করে, সেক্ষেত্রে আমাদের এই ডার্ক ডিটেক্টর সেন্সরটা ইউজ করা হয়ে থাকে। এটা সাধারণত আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ডার্ক ডিটেক্টরটা জাস্ট ডাকের ভেতরে জাস্ট এভাবে ইনস্টল করা থাকে, এবং ইনস্টল করা থাকলে ডাকের ভেতরে যদি কখনো স্মোক ক্রিয়েট হয় বা হিট যদি জেনারেট হয়, তখন হচ্ছে আমাদের ডার্ক ডিটেক্টর সেটা ডিটেক্ট করে আমাদের কন্ট্রোল প্যানেলে সিগন্যালটা পাঠিয়ে দেবে। আরেকটা টাইপের সেন্সর আছে, সেটা হচ্ছে বিম ডিটেক্টর। তো বিম ডিটেক্টরের একটি স্যাম্পল আমরা স্ক্রিনের ডান দিকের স্ক্রিনে একদম নিচে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বিম ডিটেক্টর। এটা হচ্ছে দুই টাইপের ইনস্ট্রুমেন্ট, দুইটি ডিভাইস দিয়ে হচ্ছে এটা এক্সিস্ট করে। একটি হচ্ছে আমাদের ট্রান্সমিটার, একটা রিসিভার। অর্থাৎ ট্রান্সমিটার থেকে রিসিভারের মধ্যে আমাদের জাস্ট লাইট বিম ট্রান্সমিট করে এবং রিসিভ করে জাস্ট বিম ডিটেক্ট করবে, এর মাধ্যমে এটা কাজ করে হয়ে থাকে। তো যেহেতু একটি পার্ট থেকে বা ট্রান্সমিটার থেকে জাস্ট আমাদের বিম বা লাইট বিম ট্রান্সফার করবে এবং রিসিভার সেটা রিসিভ করবে, তো এখানে দুইটি পার্ট থাকে। আরো যদি বিস্তারিত দেখতে চাই, আমরা পরের স্লাইড একটু দেখার ট্রাই করছি। এই বিম ডিটেক্টরে যেহেতু আমাদের ট্রান্সমিটার এবং রিসিভার আছে, আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকে এক সাইড হচ্ছে আমাদের ট্রান্সমিটার, আর এক সাইড হচ্ছে আমাদের রিসিভার। তো ট্রান্সমিটার থেকে লাইট বিম যখন আমাদের রিসিভারে লাইট প্রতিনিয়ত হচ্ছে ট্রান্সমিট করে, এটা রিফ্লেক্ট হচ্ছে এবং ট্র্যাক করতে পারছে যে এই ট্রান্সমিটার এবং রিসিভারের মাঝখানে কোনো ইন্টারফেয়ার ক্রিয়েট হয়নি। তো যদি কোথাও এই দুইটি সেন্সরের মাঝখানে যদি আমাদের অগ্নিকাণ্ড ক্রিয়েট হয় বা ফায়ার হ্যাজার্ড যদি এখানে ক্রিয়েট হয়ে থাকে, তাহলে যে স্মোকটা ক্রিয়েট হবে সেই স্মোকটা আমাদের এই লাইট বিমটাকে ট্রান্সমিটার থেকে রিসিভারে যেতে বাধা প্রদান করবে। তো যখন বাধা প্রদান করবে, তখন আমাদের যে রিসিভার এবং ট্রান্সমিটারের মধ্যে যে ক্লোজ সার্কিট আছে, সেই ক্লোজ সার্কিটটা জাস্ট এক ধরনের ওপেন ক্রিয়েট হবে এবং একটা সিগন্যাল চলে যাবে আমাদের কন্ট্রোল প্যানেলে। তো এটা হচ্ছে বিম ডিটেক্টর। এটা সাধারণত ইউজ করা হয়ে থাকে ওপেন প্লেসে, যেখানে শপিং মল বা ফার্মে যে ওপেন এরিয়াতে, সেখানে এটা ইউজ করা হয়ে থাকে। সাপোজ অনেক যেখানে আমাদের রাস্তাটা অনেক বেশি প্রশস্ত, এছাড়া এটা একটু নর্মালের থেকে একটু বেশি উচ্চতা এটা ইউজ করা হয়ে থাকে। সাপোজ আমরা যদি এটার ভেতর দিয়ে হেঁটে যাই, তখনও তো এই বিম ডিটেক্টরটা জাস্ট ডিটেক্ট করে ফেলে মাঝখানে কোনো একটা বাধা ক্রিয়েট হয়ে গেল। তো এটা সাধারণত এতটা উচ্চতায় সেট করা হয় যেখানে সাধারণত আমরা মানুষ বা অন্য কোনো ইন্টারফেয়ার যেন ক্রিয়েট না হতে পারে। সাধারণত স্মোক যেহেতু একদম ছাদ পর্যন্ত, রুফ পর্যন্ত টাচ করে ফেলে, সেক্ষেত্রে এটা একদম একটা নির্দিষ্ট অ্যামাউন্ট উচ্চতা এটা ইউজ করা হতে পারে। সাপোজ এখানে আমরা দেখতে পাচ্ছি এটা অবশ্যই 7.5 ফিট থেকে উপরে ইউজ করতে হবে। এটা 500 থেকে 50 থেকে 100 মিটার ডিস্টেন্সে এটা ইউজ করা যায়। অর্থাৎ লং ডিস্টেন্সে এই হিট ডিটেক্ট করা বা স্মোক ডিটেক্ট করার জন্য এটা আমরা ইউজ করতে পারি। এছাড়া এটার যদি আরেক টাইপের জাস্ট ডিটেক্টর আছে, সেটা হচ্ছে গ্যাস ডিটেক্টর। অর্থাৎ যদি আমাদের কোথাও ফায়ার ট্র্যাক করা হয় বা ফায়ার যদি ক্রিয়েট হয়, তাহলে সেখানে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বা ডিফারেন্ট টাইপ অফ আমাদের গ্যাস ক্রিয়েট হতে পারে, সেই গ্যাস ডিটেক্ট করার জন্য, অথবা কোথাও যদি গ্যাস লিক করা থাকে, সাপোজ আমাদের কিচেন রুম গুলোতে যদি আমাদের গ্যাসের যে কুকার আছে সেখান থেকে যদি আমাদের মিথেন গ্যাস লিক করে, তো সেই মিথেন গ্যাস যদি লিক করে থাকে সাধারণত একটা নির্দিষ্ট রেশিওতে যদি বাতাসের সঙ্গে সেই গ্যাসটা মিশে যায়, তখন তো জাস্ট একটা এক্সপ্লোশন ক্রিয়েট হতে পারে। অগ্নিকাণ্ড এমন টাইপে ঘটবে যেন সময় দেওয়া হবে না, জাস্ট অতি অল্প সময়ের মধ্যেই একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো সেক্ষেত্রে আগে থেকে গ্যাস ডিটেক্টর আমাদেরকে ইউজ করা লাগতে পারে। তো গ্যাস ডিটেক্টর সিম্পলটা জাস্ট দেখতে এরকম দেখা যাচ্ছে, এটা রিয়েল লাইফ একটি ছবি। দেন আরো টাইপের কিছু ইনস্ট্রুমেন্ট আছে, সেটা হচ্ছে আমাদের কার্বন মনোক্সাইড ডিটেক্টর, যেটার ছবি আমরা স্ক্রিনে ডান দিকে দেখতে পাচ্ছি।
তো এগুলো সাধারণত এমন কিছু ফ্যাক্টরিতে ইউজ করা হয়ে থাকে যেখানে ম্যানুফ্যাকচারিং প্রসেসে আমাদের কোনো প্রসেস থেকে কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড জাস্ট ইমিট হচ্ছে, এবং কার্বন মনোক্সাইড যেহেতু আমাদের এনভায়রনমেন্ট বা পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকর, তো এটার কাজ হচ্ছে জাস্ট ডিটেক্ট করা আমাদের নির্দিষ্ট বা একটি স্পেসিফিক থ্রেশহোল্ড অ্যামাউন্টের থেকে বেশি পরিমাণে আমাদের কার্বন মনোক্সাইড কি ইনক্রিজ হচ্ছে কিনা। যদি সেই নির্দিষ্ট অ্যামাউন্ট থেকে বেশি পরিমাণে কার্বন মনোক্সাইড আমাদের ইনক্রিজ হয়ে যায়, তখন এটা সিগন্যাল দিবে, অর্থাৎ এই সিগন্যাল থেকে আমাদের বুঝতে হবে যে প্রসেসে আমাদের কিছু একটা চেঞ্জ করা প্রয়োজন, আমাদের কার্বন মনোক্সাইডের ইমিশনটা এটাকে কন্ট্রোল করা প্রয়োজন। দেন হচ্ছে আমাদের ম্যানুয়াল কল পয়েন্ট আরেক টাইপের ইনস্ট্রুমেন্ট বা ডিভাইস, ইনপুট ডিভাইস আমরা ইউজ করে থাকি। সেটা হচ্ছে জাস্ট নর্মাল একটা ম্যানুয়াল সুইচের মতো, অর্থাৎ আমরা ডিফারেন্ট টাইপ অফ অটোমেটিক সেন্সর বা ডিটেক্টর ইউজ করছি যেগুলো জাস্ট অটোমেটিক ডিটেক্ট করে আমাদের কন্ট্রোল প্যানেলে সিগন্যাল পাঠিয়ে দিচ্ছে। বাট কোনো কারণে যদি সেন্সর গুলো কাজ না করে, কোনো ডিস্টার্বের কারণে কোনো একটি প্রবলেম হতেই পারে, সেক্ষেত্রে যদি আমাদের অগ্নিকাণ্ড ঘটেই যায়, তো আমরা নর্মালি দেখতে পাচ্ছি যে অগ্নিকাণ্ড ঘটছে, বাট সেন্সর যেহেতু ডিটেক্ট করছে না, তখন আমরা কি করব? তখন আমরা বসে না থেকে যদি আমাদের একটি ম্যানুয়াল কল পয়েন্ট থাকে, অথবা এটাকে ম্যানুয়াল ব্রেক গ্লাসও বলা হয়ে থাকে, জাস্ট এটা সুইচ প্রেস করে দিয়ে আমরা যদি কন্ট্রোল প্যানেলে সিগন্যাল পাঠিয়ে দিই, তাহলে রুমের বা বিল্ডিং এর সবাই সতর্ক হয়ে যেতে পারে যে বিল্ডিং এর কোথাও না কোথাও একটা অগ্নিকাণ্ড ঘটেছে। এটা হচ্ছে ম্যানুয়াল কল পয়েন্ট, এটা জাস্ট ম্যানুয়ালি সুইচ প্রেস করে সিগন্যাল পাঠানোর জন্য ইউজ করা হয়ে থাকে। দেন এখানে কাভারেজ এরিয়া অফ ডিটেক্টর, এটা আমরা একটু কভার করতে চাচ্ছি। এখানে এনএফপিএ থেকে একটা টেবিল আমরা দেখতে পাচ্ছি, এটা এনএফপিএ 78 থেকে নেওয়া হয়েছে, এবং টেবিল নাম্বার দেখতে পাচ্ছি 17.6.3.5.1, অর্থাৎ 17 নম্বর চ্যাপ্টারে এই সংক্রান্ত আলোচনা আমরা পেয়ে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ডিটেক্টর গুলো সাধারণত কত এরিয়া কভারেজ করবে এবং তাদের কিভাবে হচ্ছে প্লেস করলে আমাদের ম্যাক্সিমাম এরিয়াটা আমরা কভারেজ করতে পারবো, বা কমপ্লিট এরিয়াটা আমরা ডিটেক্টর কভারেজ আন্ডার নিয়ে আসতে পারবো। এখানে একটা লিস্ট দেওয়া আছে যে আমাদের সিলিং এর হাইট, অর্থাৎ সিলিং এর হাইট কত থাকলে জাস্ট লিস্ট স্পেসিং এর সঙ্গে আমরা কত নাম্বার দিয়ে, কোন নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করব। অর্থাৎ সাধারণত একটা স্মোক ডিটেক্টর বা একটা হিট, যে কোনো টাইপের ডিটেক্টরই হোক না কেন, সেই ডিটেক্টরের যে কভারেজ এরিয়া সেটা কত, সেটা তো একটা ম্যানুয়ালি থাকবে। অর্থাৎ বিভিন্ন ব্র্যান্ডের যেই ডিটেক্টর আছে বা সেন্সর আছে, তাদের ডিফারেন্ট ব্র্যান্ডের জন্য ডিফারেন্ট কভারেজ এরিয়া অফার করা হয়ে থাকে। তো এটা যেহেতু মডেল অনুসারে ভেরি করে, তো আমরা মডেল থেকে জাস্ট আইডিয়া নিব আমাদের ডিটেক্টরের জাস্ট কভারেজ এরিয়া কত, এবং এনএফপিএ তে বলা হচ্ছে যে যেই কভারেজ এরিয়াটা আমরা পাবো সেটা হচ্ছে একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এবং সেই নাম্বারটা হচ্ছে আমাদের সেলিং এর হাইটের রেসপেক্টে এখানে লিস্টটা দেওয়া আছে। সাপোজ আমাদের সেলিং এর হাইট যদি হয় 10 ফিটের থেকে বেশি হয় বা 10 ফিটের ভিতরে থাকে, তখন হচ্ছে আমরা যেই কভারেজ এরিয়া, সেটাকে কভারেজ এরিয়া বলতে কভারেজ এরিয়ার যে রেডিয়াসটা থাকবে, ধরে নিচ্ছে সেই রেডিয়াসটা হচ্ছে আমাদের 14 ফিট। তো 14 ফিট যদি হয়, তো 14 ফিটের সঙ্গে আমরা 0.91 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে যেই কভারেজটা পাবো সেই কভারেজটা ধরে হচ্ছে আমরা সিস্টেমটা ডিজাইন করব। অর্থাৎ কভারেজ এরিয়াটা আমরা ধরে, যদি সেটা 14 ফিট হয়ে থাকে আমাদের ম্যানুয়ালে, সেই ম্যানুয়াল 14 ফিটের সঙ্গে আমরা 0.91 মাল্টিপ্লাই করে যে কভারেজ এরিয়াটা হয়, রেডিয়াসটা হয়, সেটা নিয়ে আমরা কাজ করব। বাট যদি সেটার হাইট বা সিলিং এর হাইট বা রুফের হাইট যদি আমার 12 ফিটের উপরে চলে যায়, অথবা তার মিটারে যদি আমরা এটাকে ট্রান্সফার করি 3.7 মিটারের এক্সিড পাস করে ফেলে বা ক্রস করে ফেলে, তাহলে আমরা সেই কভারেজ এরিয়ার সঙ্গে মাল্টিপ্লাই করবো হচ্ছে, বা রেডিয়াসের সঙ্গে মাল্টিপ্লাই করবো 0.84। এভাবে কতগুলো আমরা লিস্ট দেখতে পাচ্ছি। জাস্ট রুমের সিলিং বা রুফের হাইটের সঙ্গে আমাদের মাল্টিপ্লিকেশন নাম্বারটা কিভাবে জাস্ট ইনক্রিজ হতে, জাস্ট রিডিউস হতে থাকবে। এখন কোশ্চেন হচ্ছে যে কভারেজ এরিয়াটা আমরা ধরে নিচ্ছি যে 14 ফিট, অথবা রেডিয়াসটা হচ্ছে যেই দেখতে পাচ্ছি এটা সার্কুলার এরিয়া আকারে কভারেজ করছে, তো কভারেজ এরিয়াটা রেডিয়াসটা যদি আমরা 14 ফিট ধরে নেই, তাহলে আমরা জাস্ট ডিসটেন্সটা আসলে কিভাবে বসাবো। জাস্ট 14 ফিট যদি হয়ে থাকে, তাহলে আমরা একটা ডিটেক্টর থেকে আরেকটা ডিটেক্টরের ডিসটেন্স কি আমরা 14, যেহেতু রেডিয়াসটা হচ্ছে আমাদের 14 প্লাস 14 28 মিটার ডিসটেন্সে বা 28 ফিট ডিসটেন্সে কি আমরা এটাকে প্লেস করব? অবশ্যই না,
কারণ এভাবে যদি আমরা প্লেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে কিন্তু এমন কিছু এরিয়া পড়ে যাচ্ছে যেটা হচ্ছে আমাদের কাভারেজ এরিয়াটা আমাদের কাভারেজের মধ্যে পড়ছে না। অর্থাৎ এখানে যদি কোনো কারণে হিট ক্রিয়েট হয়ে থাকে বা কোনো ফায়ার যদি ক্রিয়েট হয়ে থাকে তাহলে কিন্তু জাস্ট এই ডিটেক্টর গুলো সেটা ডিটেক্ট করতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা এমন ভাবে সেগুলোকে প্লেস করব যেন জাস্ট ওভারল্যাপ যদি ক্রিয়েট হয় তাহলে প্রবলেম নেই, বাট প্রত্যেকটা এরিয়া আমাদের কাভার করার প্রয়োজন পড়বে, অর্থাৎ কোন এরিয়া যেন কাভারেজের বাইরে না থাকে। আশা করছি আমরা বুঝতে পারছি। দেন রুফের যখন আমরা প্লেস করব, যদি রুফটা একদম প্লেন হয়ে থাকে বা সিলিংটা যদি একদম প্লেন হয়ে থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই, জাস্ট ডিস্টেন্স আমরা বসিয়ে দিচ্ছি। বাট কোথাও যদি এরকম খাঁজ থাকে, এরকম টাইপের মাঝখানে কিছু ডেপথ আছে, তো ডেপথ থাকার কারণে সেই ডেপথটা যদি আবার 800 মিলিমিটার থেকে বেশি হয়ে থাকে তখন সেখানে আলাদাভাবে আমাদের একটি স্মোক ডিটেক্টর প্লেস করতে হবে। সাপোজ নর্মাল যেই ডিস্টেন্স আমাদের স্মোক ডিটেক্টর প্লেস করলে কার্যকরী হবে সেটা হচ্ছে দুই সাইডে দুইটি আমরা স্মোক ডিটেক্টর সাপোজ প্লেস করলাম। এখন যদি এখানে এই রকম বড় একটি ফাঁকা স্থান থাকে তাহলে স্মোক গুলো কিন্তু সাধারণ স্মোকের বৈশিষ্ট্য হচ্ছে তারা কিন্তু উপরে গিয়ে জড়ো হয়ে থাকে। তো স্মোক গুলো জাস্ট এইরকম উপরের এরিয়াতে গিয়ে জাস্ট কনসেন্ট্রেট হবে, জমা হবে, তখন কিন্তু নিচের দিকে যে স্মোক ডিটেক্টর গুলো আছে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সেগুলো ট্র্যাক করতে পারবে না বা স্মোক গুলো ডিটেক্ট করতে পারবে না। ডিটেক্ট করতে পারবে যখন আমাদের অগ্নি বা আগুন যখন অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে, পুরো রুম যখন স্মোকে কাভার হয়ে যাবে তখন তারা ডিটেক্ট করবে, তখন অলরেডি অনেক দেরি হয়ে যাবে। তো সেক্ষেত্রে এরকম কোথাও যদি এরকম ফাঁকা জায়গা থাকে সিলিং এ এবং সেটার উচ্চতা হাইটটা যদি আমাদের 800 মিলিমিটার উপরে থাকে তখন ভেতরে অবশ্যই একটি স্মোক ডিটেক্টর আলাদাভাবে এখানে প্লেস করতে হবে। এবং যদি লাইটের পাশাপাশি কোনো লাইট বা ফিক্সারের পাশাপাশি যদি স্মোক ডিটেক্টর গুলো এখানে প্লেস করা হয় তাহলে অবশ্যই সেই লাইটের যে হাইট, অর্থাৎ সিলিং এর সঙ্গে যদি লাইটটা থাকে সেই লাইটের যে টপ সাইডটা আছে সেই টপ সাইডটা আমাদের সিলিং থেকে যতটুকু ডিস্টেন্স নিচে থাকবে তার থেকে ডাবল ডিস্টেন্সে আমাদের স্মোক ডিটেক্টরটা কিন্তু এখানে প্লেস করতে হবে। এটা যাতে স্মোক খুব সহজে যাতে ট্র্যাক করতে পারে সেই উদ্দেশ্যে এটি করা। দেন যদি সিলিং কোন একটা কর্নারের পাশাপাশি স্মোক ডিটেক্টর গুলো আমরা প্লেস করতে চাই, আমরা যদি ওয়ালে প্লেস করতে চাই ওয়ালের সঙ্গে তাহলে ওয়ালের সঙ্গে প্লেস করা যাবে, বাট সেক্ষেত্রে সিলিং এবং ওয়ালের যে কর্নার আছে এই কর্নার থেকে সিলিং এর দিকে প্রায় 4 ইঞ্চি বা 100 মিলিমিটার এবং ওয়ালের দিকে আমরা দেখতে পাচ্ছি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর, যে সিলিং এবং ওয়াল বরাবর আমাদের 4 ইঞ্চি অথবা 100 মিলিমিটার ডিস্টেন্স ফাঁকা রেখে তারপর হচ্ছে আমরা সেখানে ডিটেক্টরটা প্লেস করতে পারি। সাপোজ এখানে দেখতে পাচ্ছি অ্যাকসেপ্টেবল ডিটেক্টর নেভার হেয়ার, অর্থাৎ এই যে কর্নার থেকে 4 ইঞ্চি বা 100 মিলিমিটার ডিস্টেন্স এরিয়া আছে এর মাঝখানে কখন আমরা হিট ডিটেক্টর গুলো বা স্মোক ডিটেক্টর গুলো প্লেস করব না। আর যদি ওয়ালের সঙ্গে প্লেস করতে চাই অবশ্যই উপর থেকে 4 ইঞ্চি বা 100 মিলিমিটার ফাঁকা রেখে আমরা প্লেস করব, তবে সেটা যেন উপর থেকে ম্যাক্সিমাম 300 মিলিমিটার বা 1 ফুটের ভেতরে হয়ে থাকে, 1 ফুটের নিচে আমরা অবশ্যই নামাতে পারবো না। এই ফিগারটাও সাধারণত এনএফপিএ থেকে নেওয়া হয়েছে 17 নাম্বার চ্যাপ্টারে, নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি ফিগার নাম্বার কত, এনএফপিএ 78 যে ভার্সনটা আছে সেখান থেকে আমরা জাস্ট এই ইনফরমেশন গুলো পেয়ে যাব। দেন আরেকটি সিস্টেম হচ্ছে আমাদের ম্যানুয়াল কল পয়েন্ট যখন আমরা প্লেস করব সেটা অবশ্যই আমরা এই যে ডোর বা দরজার পাশে প্লেস করতে পারি, এবং প্লেস করার সময় আমরা অবশ্যই যেই সাইডে যে দরজাটা যেই সাইড থেকে খোলা হয় সেই সাইডে অবশ্যই আমরা প্লেস করবো, আমরা কিন্তু অবশ্যই অপোজিট সাইডে প্লেস করবো না। এটা করার উদ্দেশ্য হচ্ছে যখন কেউ সাপোজ অগ্নি বা আগুনটা ট্র্যাক করতে দেখতে পারলো, দেখার পর উনি অবশ্যই এখান থেকে বেরিয়ে যাওয়ার ট্রাই করবে খুব দ্রুত, এবং যাওয়ার সময় যদি খুব সহজে এটা প্রেস করে দিতে পারে তাহলে অন্য সবাই সতর্ক হয়ে গেল। বাট যদি এটা আমাদের হাতের নাগালে থাকে, সাপোজ দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় তো অবশ্যই এই সাইড থেকে মানুষ হাতের নাগালের কাছে, তো এই সাইডটাই হওয়া উচিত। যদি আমাদের অপোজিট সাইডে থাকে তাহলে এই সাইড থেকে জাস্ট এটাকে প্রেস করে তারপর বেরিয়ে যাওয়া, এটা অনেক সাধারণত ডিফিকাল্টি ব্যাপার, বা অনেকে তাড়াহুড়া বশত এখানে প্রেস করতে ভুলেও যেতে পারে। তো হাতের কাছে যদি থাকে যাওয়ার সময় জাস্ট ইজিলি এটা প্রেস করে দিয়ে সবাইকে সতর্ক দিয়ে চলে যেতে পারে। সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে কোন সাইডে আমরা ম্যানুয়াল কল পয়েন্টটা এখানে ইনস্টল করব। দেন আউটপুট ডিভাইস গুলো যদি আমরা এক এক দেখা ট্রাই করি, বেল ইউজ করা যেতে পারে আউটপুট ডিভাইস হিসেবে। এগুলো সাধারণত ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে অপারেট করা হয়। তো বেল সেটা 20 ভোল্টেজ ডিসি তে ইউজ করা হয়, আলাদা পাওয়ার সাপ্লাই থাকবে আমাদের। এছাড়া স্ট্রব লাইট বেল,
এটাও জাস্ট বেলের মতো কাজ করে, বাট সেই সঙ্গে লাইট, রেড কালার লাইট দিয়ে একটা সিগন্যাল দেবে। এগুলো আমরা হয়তো সবাই দেখেছি, স্টপ লাইট বেল, যেখানে আমাদের একসঙ্গে বেল এবং লাইট সিগন্যাল দুইটাই দেওয়া হয়ে থাকে। আর একটা হচ্ছে হর্ন ইউজ করতে পারি, যেটা জাস্ট লাউডলি অ্যালার্মটা বাজানোর জন্য বা সব দিক দূর দূরান্ত পর্যন্ত আসলে অ্যালার্মটা ছড়িয়ে দেওয়ার জন্য জাস্ট এই হর্ন ইউজ করে যেতে পারে। এটা সাধারণত এয়ারপোর্ট, ফ্যাক্টরি, এই সমস্ত এরিয়াতে যেখানে জনসমাগম অনেক বেশি, অথবা যেটা নয়েজি প্লেস, যেখানে সাধারণত নর্মালি অনেক বেশি নয়েজ হয়ে থাকে, সেখানে এই হর্নটা ইউজ করতে পারি যেন আমাদের লাউডলি সাউন্ডটা চারদিকে ছড়িয়ে পড়ে। দেন আমাদের কিছু কন্ট্রোল মডিউল সম্পর্কে জানতে হবে। সাপোজ এখানে কন্ট্রোল মডিউলটা আমরা এই সাইডে একটা দেখতে পাচ্ছি, আর একটা হচ্ছে মনিটর মডিউল। তো কন্ট্রোল মডিউলের কাজ হচ্ছে কোথাও সাপোজ এইচভিএসি সিস্টেম, কোথাও যদি কন্ট্রোল প্যানেল যদি কোনো ফায়ার ডিটেক্ট করতে পারে কোথাও, তাহলে অটোমেটিক আমাদের ফায়ার সিস্টেম প্রোটেকশন সিস্টেমটা যদি থাকে, যেটার মাধ্যমে আমরা পাম্পের মাধ্যমে জাস্ট ওয়াটার সাপ্লাই দিতে পারি অগ্নি নির্বাপনের জন্য, যেটা ফায়ার প্রোটেকশন সিস্টেম বলা হয়। তো সেই কন্ট্রোল প্যানেল থেকে সিগন্যাল নিয়ে আমাদের ফায়ার জাস্ট নেভানোর জন্য বা অগ্নি নির্বাপনের জন্য আমরা যেই ধরনের পাম্প ইউজ করব, অথবা আমরা এলিভেটর যদি স্টপ করে ফেলতে পারি। সাপোজ একটা হাই রাইজ বিল্ডিং এ যদি আমাদের 10th ফ্লোরে বা 9th ফ্লোরে যদি অগ্নিকাণ্ড ঘটে থাকে, তাহলে অটোমেটিক এরকম সিস্টেম কিন্তু হওয়া উচিত যে লিফট অটোমেটিক আমার 9 নম্বর ফ্লোরে বা 10 বা 9th ফ্লোরে গিয়ে সেখানে থামবে, যেন সেখানে খুব সহজে ওই বিল্ডিং এ যারা আছেন বা ওই স্টোরে যারা আছেন তারা খুব ইজিলি এলিভেটর দিয়ে বেরিয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে এই যে সিগন্যাল গুলো সেন্ড করতে হবে, সেই সিগন্যাল গুলো জাস্ট কন্ট্রোল মডিউলের মাধ্যমে সেন্ড করা হয়। এটা কানেক্টেড থাকবে আমাদের কন্ট্রোল প্যানেলের সঙ্গে, এবং কন্ট্রোল প্যানেল থেকে সিগন্যাল নিয়ে আমাদের যদি এলিভেটর স্টপ করতে হয় একটা স্পেসিফিক ফ্লোরে, অথবা যদি পাম্প চালু করে দিতে হয় জাস্ট অগ্নি নির্বাপনের জন্য বা ফায়ার প্রোটেকশনের জন্য যে পাম্প আমরা ইউজ করে থাকি, সেই পাম্প যদি চালু করে দিতে হয়, তাহলে জাস্ট এই কন্ট্রোল প্যানেল মডিউলটা আমরা ইউজ করে থাকি। অন্যদিকে আমরা কন্ট্রোল বা মনিটর মডিউল একটা সিস্টেম দেখতে পাচ্ছি। এটার কাজ হচ্ছে আমাদের কন্ট্রোল মডিউলের জাস্ট অপোজিট। সাপোজ এটা আমরা দেখতে পাচ্ছি মনিটর মডিউল ইউজড ফর মনিটরিং সাম প্রসেস অফ ফ্লো অফ ওয়াটার ফর ফায়ার ফাইটিং সিস্টেম, প্রেজেন্স অফ ওয়াটার, ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল, কন্ডিশন, টেম্পারেচার অর ফ্লো সেন্সর। অর্থাৎ এটার কাজ হচ্ছে সাপোজ অগ্নি বা ফায়ার ক্রিয়েট হওয়ার পর আমাদের ফায়ার প্রোটেকশন বা ফায়ার সিস্টেম প্রোটেকশন যে আলাদা একটা সিস্টেম আছে, যেটার মাধ্যমে আমরা ওয়াটার পাম্পের মাধ্যমে জাস্ট ফায়ার ওয়াটার গুলো সাপ্লাই করব, যাতে অতি দ্রুত অটোমেটিক আমাদের ফায়ার গুলো ফায়ার হ্যাজার্ডটা কন্ট্রোলে চলে আসে বা অগ্নিটা নির্বাপনে চলে আসে। তো সেক্ষেত্রে যদি ওয়াটারের মাধ্যমে, পাম্পের মাধ্যমে যদি আমরা ওয়াটার সাপ্লাই দিয়ে থাকি, তাহলে সেই ওয়াটার কন্ট্রোলের তো একটি বিষয় আছে। অর্থাৎ আমাদের ফায়ারের যে তীব্রতা বা আগুনের যে তীব্রতা, সেই অনুসারে আমাদের ওয়াটার সাপ্লাইটাকে কন্ট্রোল করতে হবে। তো সেই ওয়াটার সাপ্লাইটা কন্ট্রোল করার জন্য আমরা এই মনিটর মডিউলটা ইউজ করতে পারি। যেই মনিটর মডিউলের কাজ থাকবে যেই পাইপ দিয়ে বা যেই লাইন দিয়ে হচ্ছে আমাদের ওয়াটার গুলো সাপ্লাই হবে, সেই লাইনে ওয়াটারের ফ্লোটাকে ট্র্যাক করা। ওয়াটারের ফ্লো ট্র্যাক করে, এটা আমাদের যে বাল্ব আছে সেই বাল্বের মাধ্যমে যদি ওয়াটার ফ্লোটা ট্র্যাক করতে পারি, তাহলে সেই ওয়াটার ফ্লো ট্র্যাক করে আমরা সিগন্যাল পাঠিয়ে দিব হচ্ছে ফায়ার প্রোটেকশন সিস্টেমে। বা পাম্পের যে স্পিড বা আমাদের ওয়াটার সাপ্লাইয়ের যে একটা কন্ট্রোল, সেই কন্ট্রোলটা আমরা এই মনিটর সিস্টেমের মাধ্যমে প্লেস করতে পারি। তো এটাকে রিভার্স বলা হচ্ছে এই কারণে, আমাদের কন্ট্রোল মডিউলের কাজ হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল থেকে, নর্মালি কন্ট্রোল প্যানেল থেকে সিগন্যাল নিয়ে আমাদের সিগন্যাল পাঠিয়ে দিবে কোনো একটি আউটপুট ডিভাইসে, সেটা হতে পারে এলিভেটর বা কোনো ওয়াটার পাম্প। অন্যদিকে আমাদের কন্ট্রোল মনিটর মডিউলের কাজ হচ্ছে আমাদের কিছু আউটপুট লাইন থেকে, সাপোজ ওয়াটার সাপ্লাইয়ের যে লাইন, সেই লাইন থেকে কিছু সিগন্যাল নিয়ে, কিছু ইনফরমেশন নিয়ে সিগন্যাল গুলো পাঠিয়ে দিবে বা ইনফরমেশন গুলো পাঠিয়ে দিবে হচ্ছে কন্ট্রোল প্যানেলে। তো এটা আমরা বুঝতে পারছি কন্ট্রোল মডিউল এবং মনিটর মডিউলের মধ্যে আসলে ডিফারেন্সটা কি। দেন ডিফারেন্ট টাইপ, আমাদের 3 ধরনের সাধারণত ফায়ার অ্যালার্ম সিস্টেম ইউজ করা হয়ে থাকে। সেটা এক টাইপের হচ্ছে কনভেনশনাল। কনভেনশনাল হচ্ছে সব থেকে ব্যাকডেটেড সিস্টেমটা হচ্ছে কনভেনশনাল সিস্টেম, আর একটা হচ্ছে অ্যাড্রেসেবল সিস্টেম, আর একটা হচ্ছে ওয়্যারলেস সিস্টেম। তো আমি যদি একে একে একটু এক্সপ্লেন করি,
আমাদের কনভেনশনাল ফায়ার অ্যালার্ম সিস্টেমটার বাজেট যদি দেখতে পাচ্ছি এটা লো বাজেট, তো অ্যাড্রেসেবল ফায়ার অ্যালার্ম সিস্টেমে বাজেটটা মিডিয়াম হয়ে থাকে এবং ওয়্যারলেস সিস্টেমের বাজেটটা সব থেকে বেশি হাই হয়ে থাকে। এবং ফায়ার লোকেশন থ্রু অ্যাড্রেসিং, অর্থাৎ এই কনভেনশনাল যে ফায়ার অ্যালার্ম সিস্টেম এটার মাধ্যমে আমরা জাস্ট শুধুমাত্র ট্র্যাক করতে পারি বিল্ডিং এর কোথাও বা এরিয়ার কোথাও আমাদের অগ্নিকাণ্ডটা ঘটেছে, বাট এটা কোথায় এক্সাক্ট কোন লোকেশনে ঘটেছে সেটা কিন্তু আমরা ট্র্যাক করতে পারি না, কারণ এখানে হচ্ছে অ্যাড্রেসিং সিস্টেমটা নেই। তো অ্যাড্রেসিং কি সেটা সামনে বিস্তারিত ভাবে আসছি। তো জাস্ট এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কনভেনশনাল সিস্টেমে হচ্ছে অ্যাড্রেসিং সিস্টেম নেই এবং এর মাধ্যমে জাস্ট ফায়ার যে ক্রিয়েট হয়েছে সেই ফায়ারের লোকেশনটা আমরা ট্র্যাক করতে পারি না কনভেনশনাল সিস্টেমে। আর যদি এই অ্যাড্রেসেবল সিস্টেম চিন্তা করি, সেখানে যেহেতু অ্যাড্রেসেবল সিস্টেমটা সাপোর্টেড, তাই জাস্ট অ্যাড্রেসিং এর মাধ্যমে আমরা জাস্ট ট্র্যাক করতে পারি লোকেশন, ফায়ারের লোকেশনটা, অর্থাৎ কোথায় জাস্ট ফায়ারটা ক্রিয়েট হয়েছে। আর ওয়্যারলেস সিস্টেমে তো অবশ্যই থাকবে। দেন কনভেনশনাল সিস্টেমে আমাদের EOLR অর্থাৎ ইন্ড অফ লাইন রেজিস্টার এক টাইপের রেজিস্টার ইউজ করতে হয় যেন শর্ট সার্কিট ক্রিয়েট না হয়ে থাকে। এবং আমাদের অ্যাড্রেসেবল সিস্টেমে এই ইন্ড অফ লাইন রেজিস্টার এটার প্রয়োজন পড়ে না, ওয়্যারলেস সিস্টেমে তো প্রয়োজন পড়েই না যেহেতু এখানে ওয়্যারের কোনো সিস্টেম নেই। এবং কনভেনশনাল সিস্টেমে আমাদের নেটওয়ার্কিংটা, অর্থাৎ কন্ট্রোল প্যানেল থেকে তো প্রত্যেকটা ডিটেক্টরের একটা নেটওয়ার্ক ক্রিয়েট হচ্ছে, তো এই নেটওয়ার্কিং সিস্টেমটা থাকে জোন সিস্টেমে এবং অ্যাড্রেসিং সিস্টেমে থাকে, অ্যাড্রেসেবল সিস্টেমে থাকে লুপ সিস্টেমে। তো জোন সিস্টেম কি লুপ সিস্টেম কি এটা আসলে ফিগারের মাধ্যমে বোঝানো প্রয়োজন, তো এটা সামনে স্লাইডে আসছি আমরা জোন সিস্টেম কি এবং লুপ সিস্টেম কি সেটা দেখা ট্রাই করব। আর ওয়্যারলেস সিস্টেমে তো ওয়্যারলেসই, সেখানে কোনো জোন লুপের কিছু প্রয়োজন পড়ে না। অ্যাপ্লিকেশনটা আমরা একটু দেখে রাখি যে কনভেনশনাল ফায়ার অ্যালার্ম সিস্টেমটা সাধারণত ওপেন এরিয়াতে, সাপোজ হ্যাঙ্গার বা গ্যারেজ এই সমস্ত ওপেন এরিয়াতে ইউজ করা কমফোর্টেবল। আর অ্যাড্রেসেবল সিস্টেম এটা আমরা কমার্শিয়াল বিল্ডিং এ এগুলোতে ইউজ করা হয়ে থাকে, যেহেতু আমাদের এরকম কোনো বিল্ডিং এ যদি ফায়ার ক্রিয়েট হয়ে থাকে তাহলে লোকেশনটা আইডেন্টিফাই করাটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো মেইন ডিফারেন্স হচ্ছে অ্যাড্রেসেবল সিস্টেমে আমরা ফায়ারের লোকেশনটা জানতে পারি, আর ওয়্যারলেস সিস্টেম এটা সাধারণত এমন সমস্ত বিল্ডিং এ ইউজ করা হয় যে বিল্ডিং এর ওয়াল গুলো সাধারণত ব্রেক করা বা ভাঙা আমাদের জন্য ডিফিকাল্ট, কারণ এই যে নেটওয়ার্কের জন্য যে কেবল, সেই কেবল গুলো তো আমরা ওয়ালের ভেতর দিয়েই নিতে হবে। তো এগুলো যেন ওয়াল যেন আমাদের ভাঙার প্রয়োজন না পড়ে, যাতে ওয়্যারের যেন ইউজ করতে না হয় বা কোনো কেবলের যেন ইউজ করতে না হয়, এরকম কোনো সিচুয়েশনের ক্ষেত্রে আমরা ওয়্যারলেস ফায়ার অ্যালার্ম সিস্টেম গুলো ইউজ করে থাকি। তো এখানে আমরা একটু কনভেনশনাল কন্ট্রোল প্যানেল বা কনভেনশনাল ফায়ার অ্যালার্ম সিস্টেমের যে কন্ট্রোল প্যানেল সেগুলোর কিছু কানেকশন দেখা ট্রাই করি। প্রথমে আমরা কিন্তু শুরুতে দেখে এসেছিলাম যে কনভেনশনাল সিস্টেম হচ্ছে জোন সিস্টেম এবং অ্যাড্রেসেবল সিস্টেম হচ্ছে লুপ সিস্টেম। তো জোন সিস্টেম আসলে কি, আমরা এখানে দেখতে পাচ্ছি জোন 1 জোন 2 অ্যালার্মদের লেখা আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি জোন 1 অ্যালার্ম এবং জোন 2 অ্যালার্ম, অর্থাৎ একটি কন্ট্রোল প্যানেলে, যদি কনভেনশনাল কন্ট্রোল প্যানেলে আমাদের অনেকগুলো জোনে ডিভাইড করা থাকতে পারে। সাপোজ আমরা যদি 2 স্টোরি বিল্ডিং এ বা 2 বা 3 স্টোরি বিল্ডিং এ যদি আমরা এই ফায়ার অ্যালার্ম সিস্টেম ইনস্টল করি, তাহলে জাস্ট এক একটা জোন দিয়ে যদি কতগুলো ডিটেক্টর আমরা কানেক্ট করি, তাহলে যেই স্পেসিফিক জোনের ডিটেক্টরটা জাস্ট ফায়ার ট্র্যাক করতে পারবে বা ডিটেক্ট করতে পারবে, এতটুকু জাস্ট জানা যাবে যে আমাদের কোন জোনে ফায়ারটা ডিটেক্ট হয়েছে। তো এক এক আমাদের যে 2টি জোন এখানে আছে, সেই এক একটি জোনে আমরা একসঙ্গে অনেকগুলো জাস্ট ডিটেক্টর জাস্ট প্যারালালি কানেক্ট করতে পারি এবং সবগুলো ডিটেক্টরের শেষের দিকে জাস্ট একটি ইন্ড অফ লাইন রেজিস্টার এখানে ইউজ করতে হয়। এটা ইউজ করছে এই কারণে যেন এই ইন্ড অফ লাইন রেজিস্টারটা ইউজ করার মাধ্যমে যেন শর্ট সার্কিটটা প্রিভেন্ট করা যায়, সেই উদ্দেশ্যে জাস্ট এটা ইউজ করা হয়ে থাকে। আরো ডিটেলসে এটা আলোচনা করা যায়, বাট আমাদের যেহেতু এটা অটোক্যাড ডিজাইনিং কোর্স, তাই আমরা এটা নিয়ে বিস্তারিত যাচ্ছি না। এবং এখানে কিন্তু আমাদের ইনপুট এবং আউটপুটের জন্য আলাদা আলাদা জোন থাকে। সাপোজ আমাদের জোন যদি মাত্র 2টা থাকে, তাহলে একটাতে জাস্ট আমরা ইনপুট ডিভাইসগুলো ইনস্টল করতে পারবো, আর একটাতে হচ্ছে আউটপুট ডিভাইসগুলো ইনস্টল করতে পারবো। বাট যদি আমরা জাস্ট একটু ডিটেক্ট করতে যাই কোন এরিয়াতে আমাদের ফায়ারটা ক্রিয়েট হয়েছে, তাহলে যদি আমরা এক একটা এরিয়ার জন্য যদি এক একটা জোন ক্রিয়েট করে থাকি, তাহলে এটা ডিটেক্ট করা পসিবল জাস্ট কোন জোনে আমাদের ফায়ারটা ক্রিয়েট হয়েছে। এটাতে শুধুমাত্র জোন ডিটেক্ট করা যায়, বাট আমরা যদি একটি জোনের মাধ্যমে সবগুলো এরিয়াতে জাস্ট সেন্সরগুলো জাস্ট ইনস্টল করে আসি, তাহলে জাস্ট এতটুকু জানা যাবে যে জোন নাম্বার 1-এ জাস্ট ফায়ারটা ডিটেক্ট হয়েছে,
বাট কোথায় আসলে ডিটেক্ট হয়েছে এটা কিন্তু আমরা ট্র্যাক করতে পারবো না। তো এখানে আমরা একটু রিয়েল লাইফ কিছু কানেকশনটা দেখার ট্রাই করছি। জাস্ট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আর এইগুলো জাস্ট ডিটেক্টর গুলো সাধারণত 24 ভোল্ট বা 24 ভোল্ট অপারেট হয়ে থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি জোন মোটামুটি আছে, একটি জোন 1, জোন 2, দুই সাইডে জোন 1 এবং জোন 2, দেন জোন 3, 4 এবং 5, 6 অনেকগুলো জোনই থাকতে পারে। বাট এখানে মোট 4টি জোন হচ্ছে আমাদের কানেক্ট করে দেখানো হয়েছে। জোন 1 এ আমাদের কিছু আউটপুট ডিভাইস কানেক্টেড আছে। সাপোজ এখানে সাউন্ডার দেখতে পাচ্ছি এবং এটার সঙ্গে অবশ্যই একটা রেজিস্টার, ইন্ড অফ লাইন রেজিস্টার ইউজ করা হয়েছে। আরেকটি সাইডে জোন 2 তে আমরা আরেকটি সাউন্ডার দেখতে পাচ্ছি, আবার সঙ্গে একটা বেলও আছে। তো দুইটি একসঙ্গে আসলে বেজে উঠবে। এটা আমরা ইউজ করতে পারি যদি আমাদের জোন 3 তে ফায়ারটা ডিটেক্ট হয়, তাহলে জোন 2 টা আমাদের জাস্ট অ্যালার্ম বেজে উঠবে। আর যদি আমাদের জোন 4 এ ডিটেক্ট হয় তাহলে জোন 1 এ অ্যালার্ম বেজে উঠবে। এরকম সিস্টেম আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি। এবং আমরা দেখতে পাচ্ছি জোন 4 এবং জোন 3 তে কতগুলো ডিটেক্টর ইউজ করা হয়েছে, আমাদের স্মোক ডিটেক্টর এবং মাল্টি সেন্সর ডিটেক্টর। শেষে অবশ্যই একটা রেজিস্টার তো ইউজ করতে হবে, আর ম্যানুয়াল কল পয়েন্ট এটা আমরা ইউজ করে রাখবো। কেন এটা ইউজ করতে হয় সেটা তো আমরা এক্সপ্লেন করে দিয়েছি। এবং আরো এর সঙ্গে আরো কিছু সাপ্লাই এখানে ইনসার্ট করতে হয়। সাপোজ এটাকে পাওয়ার দেওয়ার জন্য তো অবশ্যই আমাদের একটা পাওয়ার সাপ্লাই লাগবে, অথবা এই ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলটা কিন্তু অবশ্যই 24 ডিসি ভোল্টেজ এগুলো সাপ্লাই দেওয়া হয়ে থাকে। তো এটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা একটি ডিবি বা ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে পাওয়ারটা দিতে পারি। একটা ফেজ, একটি নিউট্রাল এবং একটা আর্থিং সিস্টেমও এটা ইনস্টল করতে পারি, যেহেতু এটা মেটাল বডির আছে। এবং রিপিটার যদি আমরা ইউজ করি, রিপিটার নিয়ে আলোচনা আমাদের সামনে স্লাইডে আছে। তবে রিপিটারের কাজ হচ্ছে আমাদের যদি অনেক দূর দূরান্ত পর্যন্ত আমাদের ফায়ার অ্যালার্ম সিস্টেমটা ইনস্টল নেটওয়ার্কিং করা থাকে, তাহলে ব্যাপারটা এরকম হতে পারে যে কোথাও একটা ফায়ার ক্রিয়েট হলো। এখন আমরা যদি দ্রুত প্যানেলটা যদি আমাদের পজিশন থেকে অনেক দূরে হয়ে থাকে, তাহলে আমরা প্যানেল পর্যন্ত দূর পর্যন্ত প্যানেল না গিয়ে আমরা যদি কাছাকাছি একটা রিপিটার ইনস্টল করে রাখি, তাহলে রিপিটার থেকে আমরা সব প্যানেলের ইনফরমেশন গুলো দেখতে পাবো। এই সিস্টেম হচ্ছে রিপিটার ইউজ করা। আরো সামনে আরো বিস্তারিত আলোচনা আছে। তো রিপিটারের সঙ্গে কানেক্ট করতে হবে। এখানে সাধারণত পাওয়ারের জন্য দুইটি কানেকশন লাগবে, পজিটিভ নেগেটিভ। আরো কিছু ডাটা ট্রান্সফারের জন্য তো অবশ্যই ডাটা কেবল প্রয়োজন। এছাড়া ফায়ারের সঙ্গে কন্ট্রোল প্যানেলের সঙ্গে আমরা যে টাইপের কন্ট্রোল মডিউল এবং রিলে মডিউল গুলো ছিল সেগুলো কানেক্ট করার জন্য আমাদের কিছু ফায়ার রিলে আউটপুট বা ফল্ট রিলে আউটপুট, এছাড়া আরো যে রিমোট কন্ট্রোল সিস্টেম যদি থাকে, সেই রিমোট কন্ট্রোল ইনপুট সিস্টেম, এই জিনিসগুলো যদি ফিচার্স অ্যাভেলেবল থাকে, সেগুলো আরো অনেক ফিচার্স এখানে ইনস্টল করা যায়। দেন আমরা যদি অ্যাড্রেসেবল কন্ট্রোল প্যানেলের কথা চিন্তা করি, এটা ছিল জোন সিস্টেম এবং আমরা সবগুলো ডিটেক্টর কিন্তু প্যারালালি কানেক্ট করেছি। এবং আমরা যখন অ্যাড্রেসেবল কন্ট্রোল প্যানেলের কথা চিন্তা করি, এটা ছিল লুপ সিস্টেম। আমরা যদি শুরু থেকে দেখে আসি, এখানে কিন্তু লুপ সিস্টেম ছিল। অর্থাৎ লুপ বলতে হচ্ছে এখানে সেরকম ভাবে কোনো জোনে ডিভাইড করা নেই, জাস্ট একটি লুপ। সাপোজ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লুপ আছে। আমরা যদি একটু পেন ইউজ করি, সাপোজ এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু জাস্ট একটা কমপ্লিট লুপ। ওকে, তো এইখানে যে কমপ্লিট লুপটা আছে, লুপ 1 লুপ 2 দেখতে পাচ্ছি, এবং সবগুলো ডিটেক্টর কিন্তু সিরিজে কানেক্ট করা। এখানে সাধারণত ইনপুট ডিটেক্টর গুলো আমাদের সিরিজে কানেক্ট করা থাকে, এবং এখানে সিরিজে কানেক্ট করলে আমাদের কোনো প্রবলেম নেই, কারণ প্রত্যেকটা, এটা যেহেতু অ্যাড্রেসেবল সিস্টেম, এখানে প্রত্যেকটা ডিটেক্টরের এক একটা অ্যাড্রেস থাকে। অর্থাৎ এখানে যখন আমরা ইনস্টল করব, প্রত্যেকটা ডিটেক্টরের আমরা এক একটা অ্যাড্রেস এখানে সিলেক্ট করে রাখবো, এবং যেই ডিটেক্টরটা আমাদের ফায়ার ডিটেক্ট করতে পারবে, সেই ডিটেক্টরের সিগন্যালটা যখন আমাদের কন্ট্রোল প্যানেলে চলে আসবে, তখন আমরা জাস্ট বুঝতে পারবো যে কোন সেই অ্যাড্রেস থেকে আমরা বুঝতে পারবো যে কোন ডিটেক্টরটাতে আমাদের ফায়ার ডিটেক্ট করতে পেরেছে, এবং স্পেসিফিক কোন এরিয়াতে ফায়ার জাস্ট ক্রিয়েট হয়েছে সেটা আমরা দেখতে পারবো। তো এটাই হচ্ছে নরমালি ডিফারেন্স, যে প্রত্যেকটা ডিটেক্টরে আমাদের অ্যাড্রেস থাকবে, এবং সেই অ্যাড্রেস থেকে আমরা ডিটেক্ট করতে পারবো কোথায় ফায়ারটা ক্রিয়েট হয়েছে। এবং এখানে সিরিজে কানেক্ট থাকবে জাস্ট একটি লুপ আকারে ডিটেক্টর গুলো। আমরা একাধিক লুপ চাইলে কানেক্ট করতে পারি, এটা জাস্ট ফিচার্স এর উপর ডিপেন্ড করে। বাট আমাদের আউটপুট ডিভাইস গুলো কিন্তু আলাদাভাবে জাস্ট লুপ আকারে না, আলাদাভাবে একটা কানেকশন থাকবে, যেটা জোন বা কনভেনশনাল সিস্টেমে যেভাবে আউটপুট গুলো কানেক্টেড থাকে সেভাবে জাস্ট কানেক্টেড থাকবে, এটাতে কোনো লুপ ক্রিয়েট হয়ে থাকে না। আর যদি রিপিটার ইউজ করতে পারি তাহলে তো রিপিটার থাকবে। তো এই সাইডে আমরা একটু, এটা তো জাস্ট একটা সিঙ্গেল লাইন দিয়ে ড্র করা হয়েছে, অর্থাৎ দেখানো হচ্ছে সবগুলো সিরিজে কানেক্টেড থাকবে। বাট এই সাইডে আমরা একটু রিয়েল টাইম কিছু ওয়ারিংটা দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা ডিটেক্টরে
আমাদের 4টি কেবল এখান দিয়ে ফ্লো হবে। সাপোজ একটি কেবল হচ্ছে জাস্ট ডাটা ট্রান্সফারের জন্য, যেহেতু এটা অ্যাড্রেস, প্রত্যেকটার স্পেসিফিক অ্যাড্রেস আছে, তো সিগন্যাল পাঠানোর জন্য হচ্ছে 2টি কেবল আমাদের ইউজ করতে হবে। আর 2টি কেবল হচ্ছে জাস্ট পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য, জাস্ট 24 ভোল্টেজ যে সাপ্লাই দিব, সেই পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমাদের আরো 2টি কেবল ইউজ করতে হবে। সেটা রিপিটের মাধ্যমে আমরা কানেক্ট করতে পারি। আর কন্ট্রোল প্যানেলটাকে জাস্ট অপারেট করার জন্য তো আমাদের পাওয়ার সাপ্লাই এখানে ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে দিতেই হবে। আর অন্য যে সমস্ত ফিচার্স আছে আমাদের ফায়ার রিলে আউটপুট বা কন্ট্রোল মডিউলের সঙ্গে যে কানেকশন গুলো আছে সেগুলো আমরা এখান থেকে বিল্ড আপ করতে পারবো। তো এখানে আমরা কিন্তু জাস্ট কোন ওয়্যারের মাধ্যমে জাস্ট কি কানেকশনটা গেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। সাপোজ এখানে 24 ভোল্ট পজিটিভ এবং নেগেটিভ, রেড এবং ব্ল্যাক ওয়্যার যেটা, সেটা এখানে মিন করা হচ্ছে। দেন আমাদের গ্রিন এবং ব্লু কালার যে ওয়্যারটা, সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল সিগন্যাল। এছাড়া আমাদের ফিডব্যাকের জন্য, অর্থাৎ আউটপুট ডিভাইস থেকে যে আমরা ফিডব্যাক দিতে চাই, সেই ফিডব্যাকের জন্য আমাদের আলাদা জাস্ট কেবল ইউজ করা হচ্ছে। দেন এখানে যে ডিটেক্টর গুলোতে যে আমাদের অ্যাড্রেসিং করতে হবে, অ্যাড্রেসিংটা সাধারণত কিভাবে করা হয়? এটা সাধারণত করা হচ্ছে আমাদের এই টাইপের কিছু সুইচের মাধ্যমে। তো এখানে আমরা একটা সুইচ দেখতে পাচ্ছি যেটা জাস্ট নাম্বারিং করা আছে 1 থেকে 8 পর্যন্ত। তো এই অ্যাড্রেসিং গুলো করা হয় থাকে সাধারণত বাইনারি সিস্টেমে। সাপোজ এখানে আমরা দেখতে পাচ্ছি এই এক একটা সুইচে কিন্তু আমাদের 2টি অপশন আছে। একটা হচ্ছে 0 1, অর্থাৎ আমরা উপরে দেখি 1 লেখা আছে, আমরা যদি একটু লেজারটা ইউজ করি তাহলে হয়তো সুবিধা হবে। এখানে এই যে সুইচটা, এটা যদি আমরা উপরের দিকে প্রেস করি তাহলে এটা অন হবে, আর যদি নিচের দিকে প্রেস করি তাহলে 0 হবে, অর্থাৎ 1 0। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা, এখানে যেই ছবিটা দেখা যাচ্ছে, এখানে উপরের দিকে হচ্ছে আমাদের 0 অর্থাৎ অফ, নিচের দিকে হচ্ছে অন। তো এটার মাধ্যমে আমরা যা বাইনারি সিস্টেম যারা জানা আছে আমাদের, অবশ্যই বাইনারি সিস্টেম আমরা সবাই জেনে থাকি যে বাইনারি সিস্টেম হচ্ছে এভাবে 0 1 0 1 করে আমরা কিন্তু জাস্ট 2টি ডিজিটের মাধ্যমে ডিফারেন্ট টাইপ অফ নাম্বার ক্রিয়েট করতে পারবো। সাপোজ এখানে আমরা যদি এই যে আমাদের 4টি ডিজিট আছে, এখানে 4টি ডিজিটের মাধ্যমে আমরা 10 টু দি পাওয়ার, দুঃখিত এখানে 8টি ডিজিট আছে, তো 8টি ডিজিটের মাধ্যমে আমরা 10 টু দি পাওয়ার 7, অর্থাৎ 128টা অথবা 256টা, আমার এটা ক্যালকুলেটর করলে দেখা যাবে 128টা হচ্ছে আমরা অ্যাড্রেসিং করতে পারবো। 128টা ডিভাইস হচ্ছে এখানে অ্যাড্রেসিং করা যাবে যদি আমাদের মোট 8টি সুইচ থাকে এরকম। তো আমরা এটা অবশ্যই জানি, আমাদের যদি একটি সবগুলো যদি আমাদের 0 করা থাকে, সবগুলো ডিভাইস যদি 0 করা থাকে এবং একটি যদি আমরা অন করে রাখি, তাহলে এখানে নাম্বারটা আসবে 1। এবং আমরা যদি সেকেন্ড নাম্বার যেই সুইচটা আছে সেটা অন করে বাকিগুলো অফ করে রাখি, তাহলে সবগুলো 0, মাঝখানে একটি 1 এবং 0, তাহলে সেটার ভ্যালু আসবে হচ্ছে 2। অর্থাৎ বাইনারি সিস্টেমের মাধ্যমে জাস্ট এখান থেকে জাস্ট আমরা 0 1 দিয়ে যদি আইডেন্টিফাই করি, তাহলে জাস্ট বাইনারিতে কনভার্ট করলে যেই ভ্যালুটা আসবে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সাপোজ এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যেই নাম্বারটা আসলে ক্রিয়েট করা হচ্ছে বাইনারির মাধ্যমে, সেটা হচ্ছে 1 0 1 0 1 1 0 0। তো 1 0 1 0 1 1 0 0, এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে আসলে ভ্যালুটা কত আসে? এটা যদি ডেসিমেলে কনভার্ট করি তাহলে এটা ক্রিয়েট করার একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে আমাদের 1 নাম্বার ডিজিট, এখানে যে 1 নাম্বার ডিজিট আছে, এই 1 নাম্বার ডিজিটের পাওয়ার হচ্ছে 2 টু দি পাওয়ার 1 বা 2 টু দি পাওয়ার 0, দুঃখিত 2 টু দি পাওয়ার 0। দেন সেকেন্ড নাম্বার ডিজিটের ভ্যালুটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1। তো এবং থার্ড নাম্বার ডিজিটের ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার 2। তাহলে এখানে জাস্ট যদি আমরা 2 এর উপরে, বেসের উপর যদি পাওয়ার দিয়ে দিই, তাহলে যে নাম্বারগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো শুরুতে যে ডিজিটটা সেটা হচ্ছে 1, তার মানে এখানে আমরা 1 ক্রিয়েট হচ্ছে এখানে। দেন 3 নাম্বার ডিজিটে যদি আমাদের একটা 1 থাকে, তাহলে সেটার ভ্যালু হচ্ছে আমাদের 4। আর 5 নাম্বার ডিজিটে যদি 1 থাকে, সেটার ভ্যালু হচ্ছে আমাদের 16। 6 নাম্বার ডিজিটে হচ্ছে 32। অর্থাৎ এই সবগুলো যদি আমরা যোগ করি, 1 প্লাস 4 হচ্ছে আমাদের 5, তার সঙ্গে আমরা 16 যোগ করলে হয় 21। 21 এর সঙ্গে আমরা 31 যদি 32 যদি যোগ করি, তাহলে কিন্তু আমাদের 53 চলে আসে। অর্থাৎ কমপ্লিটলি আমরা বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করলে, এখানে জাস্ট আমরা একটা বাইনারি নাম্বার ক্রিয়েট করব এবং সেই বাইনারি নাম্বারটাকে যদি আমরা ডেসিমেলে ক্রিয়েট করি, সেই ডেসিমেল নাম্বারটাই হবে হচ্ছে আমাদের ওই জাস্ট ডিটেক্টরের অ্যাড্রেস বা অ্যাড্রেস নাম্বার। বাট আপনারা যদি এই বিষয়টা ক্লিয়ার না হয়ে থাকেন, তাহলে জাস্ট বাইনারি সিস্টেমটা একটু দেখে নেবেন।
এটা নেটে খুবই অ্যাভেলেবেল পাওয়া যায়, আশা করছি কোনো সমস্যা হবে না। এবং এই নাম্বারিং গুলো জাস্ট করা হয় জাস্ট এইরকম একটি সুইচের মাধ্যমে। দেন হচ্ছে রিপিটার প্যানেল, এটা সম্পর্কে আমরা জেনেছিলাম, এটা সাধারণত ইউজ করা হয়ে থাকে যে আমরা যদি ডিস্টেন্স ফ্যাক্টরে, অর্থাৎ কন্ট্রোল প্যানেলটা আমাদের বর্তমান পজিশন থেকে এমন এক দূরে অবস্থান করছে যেখানে জাস্ট কন্ট্রোল প্যানেলে গিয়ে ইনফরমেশন গুলো দেখা আমাদের জন্য যদি ডিফিকাল্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা রিপিটার ইউজ করতে পারি। এক্ষেত্রে আমরা জাস্ট কন্ট্রোল প্যানেলে যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো আমরা রিপিটার থেকে দেখতে পারবো। বাট রিপিটার আমাদের দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্যাসিভ আর একটা অ্যাক্টিভ। যেটা প্যাসিভ, সেখানে শুধুমাত্র আমরা ইনফরমেশন দেখতে পারবো, বাট ইনফরমেশনের সঙ্গে যদি আমরা কিছু কন্ট্রোল সিগন্যালও পাঠাতে চাই কন্ট্রোল প্যানেলে, তাহলে আমরা অ্যাক্টিভ রিপিটার ইউজ করতে হবে। অন্যদিকে কেবল গুলো আমরা দেখতে পাচ্ছি যে কেবল সাধারণত ক্যানাডিয়ান স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েশন অনুসারে আমরা জাস্ট 0.8 মিলিমিটার স্কোয়ার, এখানে 2 মাল্টিপ্লাই 0.8 মিলিমিটার স্কোয়ার বলতে আমাদের তো অবশ্যই সিগন্যালের জন্য জাস্ট দুইটি কেবল প্রয়োজন। একটি হচ্ছে সিগন্যাল বা একটি যে পাওয়ার পজিটিভ এবং নেগেটিভ যে পাওয়ার আছে সেই পাওয়ার সাপ্লাইয়ের জন্য দুইটি করে কেবল প্রয়োজন। তো 2 মাল্টিপ্লাই 0.8 এটা হচ্ছে আমাদের কেবলের ক্রস সেকশনাল এরিয়া মিন করা হচ্ছে। তো আমরা ডিফারেন্ট টাইপ অফ ক্রস সেকশনাল এরিয়ার বা সাইজের কেবল ইউজ করতে পারি। 0.8 মিলিমিটার স্কোয়ার, 1.5 মিলিমিটার স্কোয়ার বা 2 অথবা 2.5 অথবা 4 মিলিমিটার স্কোয়ারের কেবল আমরা ইউজ করতে পারি। তো এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে এই যে ডিটেক্টর গুলো, এগুলো তো লো ওয়াটেজ ডিভাইস, তো এগুলোতে আমরা কেন সাইজ ফ্যাক্টর করছে, অর্থাৎ এখানে তো আমরা ছোট সাইজের কেবল গুলো ইউজ করলেই পারি, এখানে বড় সাইজের কেবল আমরা কেন ইউজ করছি? এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ ইফেক্ট প্রিভেন্ট করার জন্য ইউজ করা হয়ে থাকে। আমরা জানি যে যদি আমাদের ফায়ার অ্যালার্ম সিস্টেম ডিটেক্টর গুলো দূর দূরান্ত পর্যন্ত আমাদের ইনস্টল করতে হয়, তাহলে কেবলের ডিস্টেন্স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভোল্টেজ ড্রপটা ইনক্রিজ হয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি রুলস হচ্ছে যদি ডিটেক্টর গুলো 500 মিটার থেকে বেশি দূরে আমরা ইনস্টল করি, তখনও 500 মিটার যদি ডিস্টেন্সের যদি 500 মিটার থেকে কম থাকে, তখন আমরা জাস্ট 1.5 মিলিমিটার স্কোয়ার এর কেবল ইউজ করলেই হবে। বাট যদি 500 মিটার ক্রস করে ফেলে, তখন আমাদের 2 মিলিমিটার স্কোয়ার অথবা 2.5 মিলিমিটার স্কোয়ার কেবল ইউজ করতে হবে, কারণ ক্রস সেকশনাল এরিয়া বেড়ে গেলে আমাদের রেজিস্টিভিটি কমে যায় এবং ভোল্টেজ ড্রপও কিন্তু কমে যাবে। দেন আমাদের যে কেবল গুলো আছে সেগুলো অবশ্যই অনেক বেশি হিট অ্যাবজর্ব করার ক্যাপাবিলিটি থাকতে হবে। অ্যাটলিস্ট আমাদের ফায়ারের মধ্যে জাস্ট 1 থেকে 2 আওয়ার্স, 1 থেকে 2 ঘন্টা সেই ফায়ার টলারেট করার মতো ক্যাপাবিলিটি কেবল গুলোতে থাকতে হবে। তো এইটা ছিল আমাদের। আমরা যদি সফটওয়্যার ফিরে যাই, আমরা এখানে সফটওয়্যারে যেই ফ্লোর প্ল্যানটা দেখতে পাচ্ছি, এটা দিয়ে আমরা হাউস ওয়ারিং ডিজাইন করেছিলাম। তো এখানে আমরা কিছু সিম্বল দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে স্মোক ডিটেক্টরের সিম্বল। টেবিলটা কিভাবে ক্রিয়েট করতে, এগুলো তো হাউস ওয়ারিং ক্লাসে কমপ্লিট হয়েই গেছে। তো এখানে সিম্বল গুলো ক্রিয়েট করে রাখা হয়েছে, জাস্ট স্মোক ডিটেক্টর, হিট ডিটেক্টর, দেন ম্যানুয়াল সুইচ যেটা আছে বা ম্যানুয়াল কল পয়েন্ট যেটা আছে তার জন্য একটি সিম্বল ক্রিয়েট করে রাখা হয়েছে। দেন ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল, রিপিটার ইউজ করা হচ্ছে। দেন ওটা হচ্ছে আমাদের সাউন্ড বা বেল বা অ্যালার্ম সিস্টেম যেটা, আর একটা হচ্ছে কন্ডুইট, সেটা আমরা জাস্ট এগুলো ক্রিয়েট করে রাখা হয়েছে টেবিলে। তো আমরা যদি একে একে এটাকে একটু প্লেস করতে চাই, শুরুতে হচ্ছে আমরা ইনসার্ট অপশন থেকে একটা হিট ডিটেক্টর না, শুরুতে আমরা স্মোক ডিটেক্টর ইনসার্ট করতে চাচ্ছি। স্মোক ডিটেক্টরটা আমরা এখানে জাস্ট একটু প্লেস করে রাখলাম। এখন আমরা ধরে নিচ্ছি যে স্মোক ডিটেক্টরের জাস্ট কভারেজ এরিয়াটা হচ্ছে 12 ফিট বা 12 ফিট আমরা ধরে নিচ্ছি। এটা আসলে ডিপেন্ড করবে এটার ম্যানুয়ালের উপর, যেই মডেলের জাস্ট ডিটেক্টর আমরা পারচেজ করব সেই মডেল অনুসারে জাস্ট এটা ভ্যারি করবে। তো আমরা এখন আপাতত 12 ধরে নিচ্ছি। তো আমরা একটা সার্কেল ড্র করি, সার্কেলের সেন্টার পয়েন্ট ধরে নিচ্ছি আমাদের স্মোক ডিটেক্টর একদম সেন্টারে। দেন এটার যেই ফিট, এটা তো মনে হচ্ছে আমাদের মিলিমিটারসে আছে, তো আমরা ইউনিটটা একটু চেঞ্জ করে নিই। ইউএন টাইপ করে যদি আমরা এন্টার প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি এটা আছে ইঞ্চিতে। বাট এটাকে যদি আমরা একটু ইঞ্জিনিয়ারিং এ সিলেক্ট করে ফেলি, তাহলে অটোমেটিকটা ফিটে কনভার্ট করে ফেলবে সবকিছু। তো এখন হচ্ছে আমরা সার্কেল টুলটা সিলেক্ট করে নিচ্ছি এবং সেন্টার পয়েন্ট স্পেসিফাই করে দেখতে পাচ্ছি এখন 4 ফিট আছে। তো আমরা ক্রিয়েট করতে চাচ্ছি এখান থেকে 12 ফিট। তো আমরা 12 টাইপ করে জাস্ট কিবোর্ডের থেকে আমরা ফিট সাইনটা দিয়ে দিব, অর্থাৎ ইনভাইটেড কমা যেখানে আছে সেটা যদি আমরা প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি ফিট সাইন এখানে চলে আসলো। তো 12 ফিট দিয়ে জাস্ট ইন্টারপ্রেস করছি, তাহলে যে এরিয়াটা দেখতে পাচ্ছি এটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে। এত সাধারণত থাকে না। আমরা একটু, যেহেতু এটা ডোমেস্টিক ফ্লোরে হচ্ছে আমরা এটা ইনস্টল করব, তো সেক্ষেত্রে আমরা এরিয়াটা আর একটু ছোট কাভারেজ এরিয়ার জাস্ট ডিটেক্টর আমরা এখানে ইউজ করতে পারি।
রেডিয়াসটা আমরা সাপোজ এখানে ইউজ করছি 7 ফিট ডিস্টেন্সে। ওকে, এটা মোটামুটি আমাদের কমফোর্টেবল। দেন এটাকে আমরা গ্রুপিং করে রাখতে পারি। জাস্ট আমরা যদি এটাকে গ্রুপ করে ফেলি, জাস্ট জি টাইপ করে যদি এন্টার প্রেস করি তাহলে এটা গ্রুপে কনভার্ট হয়ে গেল। আচ্ছা, গ্রুপে কনভার্ট হয়নি এখন, তো আমরা এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করে যদি রাইট বাটন প্রেস করি তাহলে এখানে যে গ্রুপ দেখতে পাচ্ছি এটাকে আমরা গ্রুপে কনভার্ট করে ফেললাম। এখানে একটাই সিগন্যাল দেখাচ্ছে আমাদেরকে, এ গ্রুপ উইথ সেম অবজেক্ট অলরেডি এক্সিস্ট, ক্রিয়েট এ নিউ গ্রুপ। আচ্ছা, আমরা কি নতুন গ্রুপ ক্রিয়েট করতে চাচ্ছি কিনা? এই গ্রুপটা অলরেডি এক্সিস্ট আছে, তো আমরা নতুন গ্রুপ ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমাদের গ্রুপটা ক্রিয়েট হলো কিনা আমরা দেখে আসি। আচ্ছা, গ্রুপ তো ক্রিয়েট হয়নি। ইয়েস। আচ্ছা, এটা আমরা জাস্ট পুরো অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা একটু প্লেস করব। শুরুতে আমরা প্লেস করে স্টার্ট করে দিই যে কোথায় আমরা ফ্লোরের কোথায় হচ্ছে এটা আমরা প্লেস করব। তো আমরা যদি এটাকে জাস্ট মাঝখানে প্লেস করতে যাই, সাপোজ এখানে আমরা প্লেস করলাম, এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু কভারেজ, এই অংশটুকু কিন্তু আমাদের কভারেজ এরিয়ার বাইরে চলে যাচ্ছে। তো এখানে অবশ্যই এটাকে প্লেস করা যাবে না। আমরা এটাকে জাস্ট এমন ভাবে প্লেস করবো যে এটা কভারেজ এরিয়ার মধ্যে থাকে, বাট অবজেক্ট স্ন্যাপিংটা আমরা F3 প্রেস করে একটু অফ করে নিই। তো এখানে রাখলে আমরা দেখতে পাচ্ছি অন্তত বাম সাইডে আর কোনো কভারেজ নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না। তো এখানে জাস্ট প্লেস করে দিলাম, দেন এটাকে আমরা কপি করে নিচ্ছি। অবজেক্ট স্ন্যাপিংটা আবার একটু অন করে আমরা সেন্টার পয়েন্ট একটু স্পেসিফাই করে নিই, আবার অফ করে দিচ্ছি অবজেক্ট স্ন্যাপিং। দেন এটাকে আমরা প্লেস করব জাস্ট এখান থেকে জাস্ট এই কভারেজ এরিয়াটাতে যদি আমরা ইনসার্ট করি, এখানে আমরা চাইলে ইনসার্ট করতে পারি, কিন্তু এটা এখানে মাঝখানে যে ওয়াল আছে সেই ওয়াল থাকার কারণে কিন্তু এই এরিয়াটা আমাদের কভার করবে না স্মোক ডিটেক্টর। তো আমাদের এই ওয়ালের আগেই যেই এরিয়াটুকু আছে এই এরিয়াটুকু আমাদের কভার করতে হবে। এটা কভার করার জন্য যদি আমরা এখানে ইনসার্ট করি তাহলে আমাদের জন্য বেটার হয়। বাট আমরা এটাকে আগে একটু ভালোভাবে এটাকে একটু প্লেস করতে চাচ্ছি। এটাকে যদি আমরা আরেকটু দূরে নিয়ে প্লেস করি, সাপোজ এটাকে মুভ করে নিচ্ছি আমরা, জাস্ট একটু একটু দূরে এই পজিশনটাতে আমরা এটাকে প্লেস করে ফেললাম। দেন হচ্ছে এটাকে আমরা সিলেক্ট করব, দেন এটা আমরা কপি করছি। এটা আমরা কপি করে নিলাম, আবার F3 প্রেস করে আমরা হচ্ছে এটাকে অফ করে নিচ্ছি। দেন পুরো এরিয়াটাকে কভার করার জন্য জাস্ট এই এরিয়াতে আমরা এটাকে প্লেস করে ফেললাম। এখন হচ্ছে এই সিঁড়িটা কভার করার জন্য আমরা জাস্ট এই পজিশনে এটাকে প্লেস করতে পারি। দেন এই রুম পুরোটাকে কভার করার জন্য জাস্ট আমরা কিন্তু এই সাইডে খেয়াল করবো যে আমাদের সব পুরো রুমটা কভার হয়ে যাচ্ছে কিনা। তো এখান থেকে এটা প্লেস করলে আমাদের পুরো রুমটা আসলে কভার হচ্ছে না। এখানে আমরা প্লেস করে দিলাম। তো তারপরে এখানে যেহেতু আমাদের পুরো এরিয়াটা যেহেতু কভার করছে না, তো সেক্ষেত্রে আমাদের আরেকবার এটাকে একটা রুমে আমাদের দুইটা স্মোক ডিটেক্টর অবশ্যই এখানে ইউজ করতেই হবে, আমাদের কিছু করার নেই, একটুর জন্য হলেও, যেহেতু রিস্ক থেকে যাচ্ছে আমাদের।
তো এখানে আমরা প্রেস করলাম। কিচেন রুমসে আমরা স্মোক ডিটেক্টর ইউজ করবো না, এখানে আমাদের হিট ডিটেক্টর ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে সেটা তো স্লাইড আমরা এক্সপ্লেন করে এসেছি। দেন এখানে আমরা আরেকটি স্মোক ডিটেক্টর প্লেস করছি। দেন হচ্ছে আমাদের সিঁড়ির যে পার্ট আছে সেখানে তো আমাদের স্মোক ডিটেক্টর প্লেস করা হয়নি, জাস্ট এখানে আমরা স্মোক ডিটেক্টর গুলো প্লেস করে ফেললাম। আমাদের টয়লেট এরিয়ার মধ্যে আমরা কোনো ডিটেক্টর ইউজ করছি না। টয়লেটে যেহেতু ধরে নিচ্ছে আমাদের টয়লেটে কোনো স্মোক ডিটেক্টর প্লেস করার প্রয়োজন নেই, তো সেটা আমরা স্কিপ করে যাচ্ছি। দেন এখান থেকে এরিয়া কভার করার জন্য জাস্ট এখান থেকে আমরা খেয়াল করবো এই এরিয়াটুকু কমপ্লিটলি কভার করার জন্য টয়লেট আমাদের প্রয়োজন নেই, জাস্ট এখান থেকে এরিয়াটুকু কভার করার জন্য এখানে একটা স্মোক ডিটেক্টর আমরা প্লেস করলাম। দেন এখানে আরেকটা প্লেস করতে হবে, কিছু করার নেই যেহেতু আমাদের ফাঁকা রয়ে গেছে। দেন এই সাইডেও তো আমাদের একটা স্মোক ডিটেক্টর প্লেস করতে হবে। তো এখানে প্রত্যেকটা এরিয়া হচ্ছে আমাদের কভার হয়ে গেছে, স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন যতগুলো সার্কেল আছে এই সার্কেলগুলো আমরা সিলেক্ট করে জাস্ট ডিলিট করে ফেলতে পারি, বাট তার আগে আমরা জাস্ট হিট ডিটেক্টরটা কিচেন রুমে প্লেস করে নিই। জাস্ট আমরা যদি ইনসার্ট অপশনে গিয়ে জাস্ট হিট ডিটেক্টরটা এখানে ইনসার্ট করি এবং একটি সার্কেল আমরা কপি করে নিচ্ছি এখান থেকে অবজেক্ট স্ন্যাপিং এর মাধ্যমে এটা অন করে নিই, প্লেস করে দিলাম। তো এখন হচ্ছে এই অবজেক্টটা সিলেক্ট করে আমরা এটাকে মুভ করে নিচ্ছি জাস্ট হিট ডিটেক্টরের মাধ্যমে পুরো এরিয়াটা আমাদের কভার হয়ে গেল। তো আমাদের কভারের শেষ। দেন হচ্ছে আমরা একটি সার্কেল সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে আমরা সিলেক্ট সিমিলার অপশনটা চুজ করব, তাহলে সবগুলো সার্কেল আমার সিলেক্ট হয়ে গেল। আমরা যদি ডিলিট প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি সার্কেলগুলো ডিলিট হয়ে গেছে। এখন জাস্ট সেন্সর গুলো আছে এটা জাস্ট একদম এক্সাক্ট পজিশনই আছে, কভারেজ এরিয়াটা কত হতে পারে সেগুলো তো আমরা জাস্ট মেজার করেই নিয়েছি। তো এটা আমাদের হয়ে গেল। যেহেতু ডিটেক্টর গুলো আমাদের প্লেস করা শেষ, এখন হচ্ছে আমাদের প্লেস করতে হবে জাস্ট ফায়ার কন্ট্রোল প্যানেলটা কোথায় বা ম্যানুয়াল কল পয়েন্ট আমাদেরকে প্লেস করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট ম্যানুয়াল কল পয়েন্ট এটা আমরা যেখানে প্লেস করতে পারি সেটা হচ্ছে আমরা চাইলে প্রত্যেকটা রুমে একটা করে ম্যানুয়াল কল পয়েন্ট প্রেস করতে পারি, যেটা যেহেতু এটা একটা ছোট ফ্ল্যাট ডোমেস্টিক ফ্ল্যাট, এখানে এই ছোট ফ্ল্যাটগুলোতে সাধারণত ফায়ার অ্যালার্ম সিস্টেম ইনস্টল করা হয় না, বাট আমরা প্র্যাকটিসের জন্য এখানে ইউজ করছি। তো ম্যানুয়াল কল পয়েন্টটা এটা আমরা জাস্ট যে ড্রয়িং ডাইনিং স্পেস যেটা সবার অ্যাক্সেস থাকে প্রত্যেকের, সেখানে আমরা রাখতে পারি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখানে রাখলাম ম্যানুয়াল কল পয়েন্ট এবং আমাদের যে হর্ন সেটাও আমরা জাস্ট এই পজিশনটাতেই রাখবো, বাট এটাকে একটু রোটেট করে নেওয়া প্রয়োজন। তো আমরা এটাকে জাস্ট সিলেক্ট করে এটাকে রোটেট করিয়ে নিচ্ছি। তো এটা এখানে প্লেস হয়ে গেলে এখন হচ্ছে আমাদের ইনস্টল করতে হবে জাস্ট কন্ট্রোল প্যানেল, ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল এবং হচ্ছে রিপিটার। তো সেক্ষেত্রে আমরা ইনসার্ট অপশন থেকে কন্ট্রোল প্যানেলটা জাস্ট এটা আমরা স্টোর রুমের কাছাকাছি কোথাও রাখতে পারি, বাট এই সাইডে তো এখানে আমরা রাখতে পারি জাস্ট কর্নারে, অথবা এই সাইড আমরা যদি রোটেট করে নিই তাহলে অপোজিট উল্টো সাইডে আমরা রাখতে পারি। জাস্ট আমরা আর ও টাইপ করে যদি এন্টার প্রেস করি রোটেট করার জন্য, তাহলে রোটেট ইজিলি হয়ে গেল। ওকে, স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল। রিপিটার এতটুক জাস্ট ফ্ল্যাটের মধ্যে আমাদের রিপিটার আসলে ইউজ করার প্রয়োজন নেই। রিপিটার কখন ইউজ করতে হয় সেটা তো আমরা বলেছি, জাস্ট যখন লার্জ এরিয়ার মধ্যে আমরা ইনস্টল করব তখন আমাদের রিপিটার প্রয়োজন পড়বে, বাট এখানে আমাদের প্রয়োজন নেই। তো এটাকে আমরা এখন যদি কপি করে জাস্ট সিপি টাইপ করে ইন্টারফেস করছি কপি করার জন্য, এবং কপি করে আমরা আরেকটা সাইডে নিয়ে যাচ্ছি জাস্ট এটার কন্ডুইট ওয়্যারিং করব সেই উদ্দেশ্যে। তো আমরা যদি এখানে অ্যাড্রেসেবল ফায়ার অ্যালার্ম সিস্টেম ইউজ করি তাহলে জাস্ট একটি লুপ দিয়ে কিন্তু আমাদের সবগুলো কমপ্লিট হয়ে যাবে। তো একটি লুপ দিয়ে যদি আমরা কমপ্লিট করতে চাই তাহলে আমরা এখান থেকে জাস্ট লেয়ারটা চেঞ্জ করে নিচ্ছি। ফায়ার অ্যালার্ম নামে যে ডিভাইস লেয়ারটা আছে সেই লেয়ারটা সিলেক্ট করে নিলাম। তো লেয়ারটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে পলিলাইন টুলটা সিলেক্ট করছি।
তো পলিলাইন টুলটা সিলেক্ট করার পর আমরা জাস্ট এই সাইড থেকে ড্রয়িংটা স্টার্ট করছি। অবজেক্ট স্ন্যাপিংটা আমি একটু অফ করে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, একটা মিস্টেক হয়েছে, এই সাইডে আমাদের একটি ডিটেক্টর ছিল, সেটা কানেকশন দেওয়া হয়নি। তো আমরা কানেকশনটা বিল্ড আপ করে ফেলাম। এটা যেহেতু আমাদের অ্যাড্রেসেবল, আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে অ্যাড্রেসেবল ফায়ার অ্যালার্ম সিস্টেম, তো সেক্ষেত্রে লুপ আকারে সবকিছু কানেক্ট করে ফেলছি। একটা মিস্টেক আছে, সেটা হচ্ছে এই ম্যানুয়াল কল পয়েন্টটা আমাদের কানেক্ট করা হয়নি। তো সেক্ষেত্রে আমরা এটাকে একটু ইনক্রিজ করে নিতে পারি। ওকে, এবার মোটামুটি হয়ে গেল ম্যানুয়াল কল পয়েন্ট, এটাও আমাদের ডিটেক্টরের মধ্যে চলে আসছে। একবার হচ্ছে আমাদের হর্ন, যেহেতু আউটপুট ডিভাইস আমার একটাই আছে, এটাকে আমরা কানেক্ট করে ফেলি জাস্ট একটি পলিলাইন টুল চুজ করে। অবজেক্ট স্ন্যাপিংটা একটু অন করে এখান থেকে আমরা এটাকে ড্র করতে পারি। তো আমাদের কন্ডুইট ওয়্যারিং হয়ে গেল। তো আশা করছি আমাদের আজকের টপিকটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। দেন নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে হচ্ছে সিসিটিভি ইনস্টলেশন করতে হয় বা সিসিটিভি ইনস্টলেশন প্ল্যান সম্পর্কে। তো টপিকটা অবশ্যই ইন্টারেস্টিং হতে চলছে। নেক্সট ক্লাসে সবাই উপস্থিত থাকবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে।